ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে আবহাওয়া অফিস। সরাসরি যাচ্ছে সেখানে। 150 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম করে সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দর সমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দমকা ঝড়ো হাওয়া সহ ভারীর পরিমাণ হচ্ছে 44 থেকে 88 মিলিমিটার পার 24 ঘন্টা এবং অতি ভারী সেটা 89 মিলিমিটার প্রতি 24 ঘন্টার ভেতরে বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এই হলো আমাদের বুলেটিন। আর আমাদের মনে হয় যে এটা ঘূর্ণিঝড়ের যে নিচের বডিটা, এটা এই সেন্টারটা অতিক্রম করার পরে আস্তে আস্তে এই বডিটাও অতিক্রম করবে পর্যায়ক্রমে। এইটা আমরা তো বলেছি যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে, অর্থাৎ এটা এখন অলরেডি টাচ করেছে আমাদের কিন্তু উপকূল। হ্যাঁ, আমরা এখানে দিলাম হলো কোয়ার্টার ঈদের ডাটা দিয়ে, সন্ধ্যা 6টার ডাটা দিয়ে দিচ্ছি, মানে সন্ধ্যা 6টার পরই সে মানে ওই উপকূল অতিক্রম করা শুরু করেছে। তার কেন্দ্রটা এটা উপকূল বলতে আমরা কিন্তু মংলা বন্দর, মংলা থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে যে সাতক্ষীরা, খুলনা যে অঞ্চল আছে এই অঞ্চলের ভিতর দিয়ে ওই দিক দিয়ে পশ্চিমবঙ্গের যে সাগর আইল্যান্ড আছে এই মাঝখান দিয়ে সে ঢুকছে তার মূল যে কেন্দ্রটি। কিন্তু তার পেরিফেরাল অংশ অন্যান্য অংশগুলোতে মানে তার প্রভাব পড়ছে, কিন্তু তার মূল কেন্দ্র যেটি সেটি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের উপকূল টাচ করেছে আর কি, এবং অল্প সময় এটা পর্যায়ক্রমে উপরে উঠছে এবং আগামী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। ভাই, এই ঘূর্ণিঝড়টি যখন আসলে কেন্দ্রটা প্রবেশ করা শুরু করলো তখন বাতাসের গতিবেগ কেমন ছিল এবং এটার রুটটা আসলে কোন দিকে যেছে? তখন অ্যাকচুয়ালি বাতাসের গতিবেগ সবচেয়ে কম থাকবে, অর্থাৎ কেন্দ্রটাতে কোনো বাতাস থাকে না, যে সেন্টারটা বা আয়ের মতো যে অঞ্চলটা ওই অংশে কোনো বাতাস থাকে না এবং এই সময় বাতাসটা কম থাকে। আবার যখন নিচের অংশটা ওঠা শুরু করবে তখন আবার বাতাসটা পর্যায়ক্রমে বাড়বে। এই যে কেন্দ্রটা যেটা উঠলো উপকূলে সেটা আসলে কোন দিকে যে, আমরা তো একটু আগে উনি বললেন, আমি এখানে বললাম যে এটা
মংলার বলছে দক্ষিণ মংলা পশ্চিম থেকে দিক দক্ষিণ দিয়ে পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গ ঢুকছে খেপুপাড়া উপকূল এবং এদিক দিয়ে। উত্তর দিকে সে অগ্রসর হচ্ছে। অর্থাৎ কিছু অংশ ভারতে আছে, কিছু অংশ বাংলাদেশে আছে, এইভাবে অতিক্রম করছে। তো আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা কোন দিক দিয়ে যাবে শেষবারে বাংলাদেশের উপরে আস্তে আস্তে উঠতেছি। মানে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটের যে অঞ্চলটা এখান থেকে উত্তর দিকে সে অগ্রসর হ্যাঁ। হচ্ছে। মানে আমরা আমাদের অংশটা বললাম, কিন্তু ভারতেরও কিছু অংশ ভারতের কিছু অংশ আছে, এটা ওনারা বলবেন। আর এই যে বৃষ্টিপাত হচ্ছে মাঝে মাঝে থেমে থেমে আরো হবে, এবং কালকে সারাদিনই বৃষ্টি হবে। বিশেষ করে আমাদের মানে আমাদের ঢাকা সহ উত্তরের অংশে বৃষ্টি আরো বাড়বে। শামীম ভাই, আপনি যেহেতু বলছেন যে আসলে কেন্দ্রটা উপকূল ছুঁয়েছে, সেক্ষেত্রে এখন ওই এরিয়াগুলোতে, উপকূলীয় এলাকাগুলোতে কি এই মুহূর্তে জলোচ্ছ্বাস হচ্ছে কিনা বা এর কোনো তথ্য আছে? না, জলোচ্ছ্বাস আমি সেটা হচ্ছে না। সেটা যেটা আমি বুঝি যে এই রাত্রি 9:30 না 9:40 দিকে একটা জোয়ার আছে, এবং এই জোয়ারের সাথে এই বায়ুতাড়িত যে ফোর্স শক্তি, এটা জলোচ্ছ্বাসকে আরেকটু বৃদ্ধি করবে। এখন কিন্তু অপোজিট ফেজে আছে, ভাটা আছে, ভাটা ফেজ আছে, জোয়ার ফেজে নাই। জোয়ার শুরু হবে আবার 9:45 থেকে, আবার আস্তে আস্তে জোয়ার শুরু, তখন আবার জোয়ারটা বাড়বে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে আমাদের যে মানে ওই অঞ্চলে যে নদী আছে, উপকূল অঞ্চল, ওখানে ভাটার সময় কেন্দ্রটা যে সময়ের মধ্যে পাস করবে তখন আসলে জোয়ার ছিল না। এখন হ্যাঁ, কিছুটা পরবর্তীতে যখন আবার জোয়ার হবে, সেখানে যখন যে ফোর্সটাও থাকবে, সেই উইন্ড ড্রিভেন যে ফোর্সটা, সে তার কারণে আবার একটু জোয়ার পাওয়া যাবে, অর্থাৎ জলোচ্ছ্বাস পাওয়া যাবে। না, মূল কেন্দ্র এত সময় লাগবে না। আমি তো বললাম যে 1 থেকে 2 ঘন্টার ভেতরে এটা মূল কেন্দ্র উঠে যাবে। জি, টাচ করেছে। না, সন্ধ্যা 6টার ডাটা নিয়ে। শামীম ভাই, আপনি যে ঘটনাটি বললেন এখন যে আসলে উপকূলে উঠেছে, এই জিনিসটা যদি আপনি স্বাভাবিক ভাষায়, মানে সাধারণ ভাষায় দিতে, কমিউনিকেটিভ ভাবে যদি বলে দেন। আমরা মনে হয় যে এখানে একদম ডিটেইল আছে। এটা যদি সাধারণ মানুষের জন্য একটু বলে দিন, সাধারণ মানুষকে আপনারা বিশ্লেষণ করে বলেন। মূল ঝড় নয়, এটা কেন্দ্র। না, অগ্রভাগ তো দুপুরের পরে, আমি অগ্রভাগটা কিন্তু দুপুরের পর থেকে বিভিন্ন অংশে তার মানে প্রভাব পড়েছে। এখন অগ্রভাগ যখন ভিতরে ঢুকে ল্যান্ডের ভিতর চলে আসছে, ওর মাঝখানে কেন্দ্র থাকে। সেই কেন্দ্রটা সন্ধ্যা 6টার পরে আমাদের উপকূল করা শুরু করেছে। কেন্দ্রটা মাঝখানে এত বড় একটা জিনিস থাকে, 400 থেকে 500 কিলোমিটার না, কেন্দ্র না, পুরো বডিটা তাহলে 400, কেন্দ্র থাকে 40 থেকে 50-60 কিলোমিটারের মধ্যেই থাকে। এর থেকে এই কেন্দ্রটা শুরু করেছে সন্ধ্যার পরে।